লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ২৯-এর প্রথমাংশ। প্রায় রাত হয়ে এসেছে। অধিরাজ বাহিরাঙ্গনে গার্ডদের কাছে যায়। সমস্ত গার্ড ভয়ে কাঁপছে, জানা নেই আজ তাদের সাথে ঠিক কী হবে। অধিরাজ সবার দিকে তাকিয়ে কপাল কুঁচকে কিছু একটা বলতে যাবে, তার আগে থেমে যায়। দুজন গার্ড হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে। এতক্ষণে আরিশও চলে এসেছে। গার্ড দুইটার ভয়াতুর চেহারা দেখে প্রশ্ন করে, হোয়াট হ্যাপেন্ড? হাঁপাচ্ছ কেন? একজন গার্ড খুবই অধৈর্যের ন্যায় বলে, একটা বিকৃত লাশ পাওয়া গিয়েছে স্যার। গার্ডের কথায় আরিশ খুব বিরক্ত হলো। যারা প্রতিনিয়ত বিকৃত লাশ দেখে তাদের এমন হাঁপিয়ে ওঠাটা শোভা পায় না। গার্ডদের উপর সামান্য চটে যায়। ভেবেছিল সিরিয়াস কেস, অ্যানিয়ার নিকের খবর পেয়েছে হয়তো, কিন্তু এখানে এসে অযথা ন্যাকামো করছে। অধিরাজ বিরক্ত নিয়ে বলে, সো হোয়াট? লাশ বিকৃত হয়েছে তাতে কি? আগে কখনো লাশ দেখনি? গার্ড মনোবল শক্ত করে আতঙ্কিত সুরে বলে, স্যার লাশ দেখে ভয় পাচ্ছি না, লাশটা চিত্রামাসির ছিল। এই কথাটা যেন সকলের হৃদয়ে ঝংকার তুলল। অধিরাজ হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে। আরিশ আচমকা চেঁচিয়ে ওঠে, হোয়াট? চিত্রামাসির লাশ মানে? গার্ড ঠোঁটগুলো ভিজিয়ে নিল। তীব্র জড়তা নিয়ে কোনো রকম বলল, আমরা বসের গ্লাসম্যানারে বসের আদেশ অনুসারে রাশিয়ান মাফিয়া ইগোর কায়াত তাদের সাথে গেছিলাম। বসের অনুপস্থিতিতে তাদের উপর নজর রাখার দায়িত্ব ছিল। মিটিং শেষে কারো মুখ থেকে শুনতে পেলাম একটা বিকৃত লাশ পাওয়া গিয়েছে। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিচের গ্রীবাদেশ খানিকটা নাড়িয়ে বলে, তোমরা কিভাবে বুঝলে এটা চিত্রামাসির লাশ? এমনটা তো নাও হতে পারে। লাশটা চিত্রামাসির বাড়ির পাশের জঙ্গলে পাওয়া গিয়েছে। আর মেনশন থেকে বের হওয়ার সময় যে শাড়ি ছিল এটা পাওয়া গিয়েছে পাশে। আর সব থেকে বড় কথা, গার্ড থেমে যায়, ঘন ঘন নিঃশ্বাস ফেলে আতঙ্কে। আরিশ কপাল কুঁচকে বলে, হোয়াট? গার্ড একই ভঙ্গিতে জড়তা নিয়ে বলে, আসলে স্যার। গার্ডদের এমন অবস্থা দেখে আরিশ নিজেকে হারিয়ে ফেলে। কপাট রাগ দেখিয়ে ধমকে ওঠে, হোয়াট রাভিশ? গ্যাংস্টার বস নিক জেব্রানের দেহরক্ষী হয়ে চোখে মুখে এত জড়তা কেন? এই শিক্ষা দেয়া হয়েছে তোমাদের? দিনরাত এক করে প্রশিক্ষণ দেয়া হয়েছে ভয়ে ভীতুর মতো কথা বলার জন্য? রিডিকুলাস। আরিশের হৃদয় কাঁপানো গর্জনে গার্ডরা মাথা নিচু করে ফেলে। ঠোঁট ভিজিয়ে কণ্ঠে খাদ নামিয়ে বলে, সরি স্যার, চিত্রামাসিকে খুন করা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ওনাকে মারার পর বাজেভাবে রেপ করা হয়েছে, তাও খুব বিকৃতভাবে। ওনার মৃতদেহের অবস্থাটা খুব খারাপ ছিল। রেপ করার ফলে। গার্ড কিছুক্ষণের জন্য থেমে যায়, পুনরায় আহত কণ্ঠে বলে, ওনাকে আমরা মায়ের মতো মর্যাদা দিয়েছি স্যার, তাই রেপ নিয়ে কিছু কণ্ঠনালী দিয়ে বের হবে না। তবে একবার খুনিকে হাতের নাগালে পেলে নেকড়ে দিয়ে ছিঁড়ে খাওয়াবো। আরিশ মুখের কাঠিন্যতা বজায় রেখে নিজের ঠোঁট কামড়ে রেখেছে। অধিরাজ রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে ওঠে, কোন শুয়োরের বাচ্চার শাওয়ার মধ্যে এত চুলকানি উঠেছিল? আরিশ ঘড়ির কাঁটার দিকে এক পলক তাকিয়ে বলে, লাশটার কি হয়েছে এখন? পুলিশ তদন্ত করে কিছু জেনেছে? গার্ড মাথা নাড়িয়ে বলে, না স্যার, প্রতিবারের মতো এখনো কোনো প্রমাণ মেলেনি। কিন্তু ওই শালা অফিসারটা প্রতিটা খুনের পেছনে বসকে সন্দেহ করে, গোপনে অনেক তথ্য বের করার চেষ্টা চালাচ্ছে। আরিশ ভ্রু নাচায়। এই সংবাদ তার অজানা ছিল। মুখের গম্ভীরতা বজায় রেখে বলে, অফিসারের নাম? নাম এখনো জানা যায়নি স্যার, নতুন জয়েন করেছে। আর যখন জানতে পেরেছে আন্ডারগ্রাউন্ডের গ্যাংস্টার হচ্ছে বস, ঠিক সেদিন থেকে পেছনে পড়ে আসে। বসকে বলেছিলাম মেরে ফেলার কথা, কিন্তু বস নিষেধ করে দিয়েছে, তাই অফিসার এখনো জীবিত আছে। আরিশ নিঃশ্বাস ফেলে বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। অধিরাজও পিছন পিছন যায়। স্যার, রাত গভীর হচ্ছে, বস এখনো আসছে না কেন? আমাদের এইভাবে বসে থাকা উচিত মনে হচ্ছে না। আরিশ কপাল কুঁচকে বলে, তোর বস কি ছোট বাচ্চা অধিরাজ? আগুনের উপর হেঁটে চলে আসা যুবকটাকে নিয়ে চিন্তা করা নিতান্ত বোকামি। হাজারো কালসাপের সাথে হেঁটে চলে আসছে, অথচ কেউ এখনো সবল দিতে পারেনি গভীরভাবে। তাই আপাতত চিন্তামুক্ত হয়ে পানি খা। অধিরাজ গাড়ির সিটে বসে বলে, আপনি বসকে এতটা ভালোভাবে কিভাবে চেনেন স্যার? আরিশ সামান্য হেসে বলে, আমি ওর হার্টবিটের আওয়াজ ও মাঝে মাঝে অনুভব করতে পারি অধিরাজ। আমাদের হৃদয়ে হয়তো ভালোবাসা আকাঙ্ক্ষা কিছু নেই, হাতটাও যান্ত্রিক, কারোর জন্য তিল পরিমাণ দয়া হয় না। কিন্তু নিক ছাড়া আরিশ অস্তিত্বহীন। নিক যদি শরীর হয়, আরিশ তার ছায়া। শরীর থেকে কখনো ছায়াকে আলাদা করা যায় না অধিরাজ। মৃত্যুর মুখ থেকে হাজারবার বাঁচিয়েছে আমাকে। আমাকে বাঁচাতে নিজে বন্দুকের গুলি খেয়ে বুক ঝাঁঝরা করে ফেলেছে। অনেক পথ এগিয়ে এসেছি।
অধিরাজ মনোযোগ দিয়ে শোনে প্রতিটা কথা। আচমকা কৌতূহলবশত প্রশ্ন করে, বস স্যার, আপনার মধ্যে কি কোনো রক্তের সম্পর্ক আছে স্যার? মাফিয়াদের মতো যান্ত্রিক হার্ট নিয়ে চলা ব্যক্তিদের মধ্যে এত বিশ্বাস আর ভরসা বোধগম্য হচ্ছে না। আরিশ ঠোঁট কামড়ে হেসে বলে, হুম, রক্তের কেউ নই। আপনার আর স্যারের পরিচয় কিভাবে হয়েছিল? আরিশ কপালে ভাঁজ ফেলে তাকায়। অধিরাজ অধৈর্য হয়ে বলে, প্লিজ স্যার, আজ অন্তত স্টোরিটা শোনান। খুব জানতে ইচ্ছে করে আপনার আর বসের দেখা কিভাবে হয়েছিল, কিভাবে এতটা বিশ্বস্ত দুইজন। আরিশ কিছুক্ষণ নিশ্চুপ থাকে, সামনের দিকে দৃষ্টি দিয়ে বলে, আমার বয়স মাত্র 10 বছর, নিকেরও হয়তো সেম ছিল। নিক আর আমাকে একটা গোপন আস্তানায় রাখা হয়েছিল, শরীরের বিভিন্ন অংশ কেটে নেবে বলে। আমি ভয়ে কান্না করছিলাম, কিন্তু নিকের চোখে ছিল এক প্রকার হিংস্রতা। ভয়ের ছিটে ফোঁটাও নেই চোখ মুখে। আমি ভয়ে কাঁপছিলাম। নিক বিরক্তি নিয়ে আমাকে ধমকে ওঠে, উফ, এভাবে কান্না করছো কেন? বিরক্ত লাগছে, কান্না অফ করো। আমি সেদিন নিকের ধমকটাকে প্রচুর ভয় পেয়েছি। আমি বাংলাদেশে খুব সহজ সরল একটা ছেলে ছিলাম। অল্পতেই কেঁদে দেওয়া ছিল আমার স্বভাব। বাড়িতে সৎমা ছিল, অত্যাচারে নিপীড়নে বেড়ে উঠেছি আমি। আমি সেদিন ভাঙা গলায় বলি, তোমার ভয় হচ্ছে না? আমাদের দুজনকে এই ভয়ানক লোকগুলো প্রচুর মারবে, ভয় করছে আমার। নিক কেমন অদ্ভুত চোখে তাকিয়ে বলে, এতক্ষণ তোমাকে আঘাত করেনি? মার খাওনি তুমি? আমি মাথা নাড়িয়ে বলি, খুব মেরেছে, দেখো শরীর থেকে রক্ত বের হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমি খুব দুর্বল চোখে তাকালাম নিকের দিকে। নিক আমার প্রতিটি ক্ষতে নজর দিয়ে বলে, বেশি ব্যথা করছে? আমি নিকের দিকে তাকিয়ে বলি, হ্যাঁ, তবে তোমার শরীরে তো আমার থেকেও বেশি জখম হয়ে আছে। তোমার কষ্ট লাগছে না? নিক কেমনভাবে আমার দিকে তাকালো, দৃষ্টিতে ঘোলাটে হলো কিছুক্ষণের জন্য। আচমকা পাগলের মতো হেসে উঠে আওয়াজ করে, এই বন্ধকূপ ভবনে নিকের হাসি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে নিজের হাসিটাকে থামিয়ে আবারও শান্ত হয়ে আসে। এইবার ওর চোখে পানি দেখতে পাই। খুব অবাক হয়েছিলাম সেদিন আমি। নিক ছন্নছাড়ার মতো এদিক সেদিক তাকিয়ে নিজের কাটা হাত চেপে ধরে, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। লাল তরল রক্ত দেখে আমি অধৈর্য হয়ে আরও কেঁদে উঠি। নিকের হাত ছাড়াতে ছাড়াতে বলি, তুমি ব্যথা পাচ্ছ, প্লিজ হাত সরিয়ে নাও নিজের। নিক সরালো না। একসময় আমার কান্না দেখে হাত সরিয়ে ফেলে। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, তুমি কাঁদছো কেন? তুমি ব্যথা পাচ্ছিলে। আমি ব্যথা পাচ্ছিলাম, তাতে তোমার কি? জানি না, খুব মায়া কাজ করছে তোমার প্রতি। নিক সামান্য শব্দ করে হেসে বলে, একজন খুনির জন্য মায়া দেখাচ্ছ? মায়া দেখানো উচিত নয় ছেলে। আমি ভয়ে কেঁপে উঠি, শিরশির করে ওঠে পুরো শরীর। সামনে থাকা ছেলেটা খুনি ভাবতেই শরীর কাঁটা দিয়ে ওঠে। কিন্তু কেন জানি মানতে কষ্ট হচ্ছিল ও একটা খুনি। তাই সাহস সঞ্চয় করে প্রশ্ন করেছিলাম, তুমি কাকে খুন করেছো? নিজের জন্মদাত্রীকে। সে আমাকে জন্ম দিয়েছিল, তাকে নিজ হাতে মেরে ফেলেছি। খুব নির্লিপ্তভাবে নিক উত্তর দিয়েছিল, মুখে কোনো অনুতাপ, ভয়ের লেশমাত্র ছিল না। দেওয়ালের সাথে ঘেঁষে দুই হাঁটু কিছুটা ভেঙে মাথা নিচু করে বসেছিল সে। ফর্সা শরীরটা অন্ধকারও তখন চিকচিক করছিল। আমি ভয়ে প্রশ্ন করতেও ভয় পাচ্ছিলাম। নিম্ন আওয়াজে বলি, কেন মেরেছো? নিক কোনো উত্তর দিল না। আনমনে বলে শুধু, বিশ্বাসঘাতকদের কোনো স্থান নেই আমার হৃদয়ে। যার জন্য আমার দাদা দাদি ড্যাডকে মরতে হয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে নিজের ছেলেকে বদ্ধ রুমে আটকে রেখে দিনের পর দিন পরপুরুষের সাথে রঙ্গতামাশায় মেরিয়ে উঠতে পারে, সে মা বেঁচে থাকার কোনো রাইট নেই। এই মহিলার জন্য আমার ড্যাড মরেছে, তার জন্য আমার নিষ্পাপ বোনটাকে হারিয়েছি। ঘৃণা করি আমি তাকে, ঘৃণা করি নিজের জন্মদাত্রীকে। আমি শুধু আমার ড্যাডের ছেলে, মেরেও শান্তি পাচ্ছি না। এই মহিলার আরও শাস্তি হওয়া উচিত ছিল। হাত রক্তাক্ত করেছি, গলাটা একদম দেহ থেকে আলাদা করে ফেলেছি। আমারও বেঁচে থাকার কোনো রাইট নেই, কিন্তু আমি তো মরতে চাইনি। একজন ভালো গায়ক হতে চেয়েছিলাম। ওই মহিলা সব কেড়ে নিয়েছে। ঘৃণা করি খুব এই মহিলাকে। আমার বাবা, দাদা, দাদু, বোন সবার খুনি, তীব্র নিন্দা জানাচ্ছি। নিক সেদিন কথাগুলো আনমনে আউড়িয়ে নিস্তেজ হয়ে শুয়ে পড়েছিল। আমি অবাক হয়েছিলাম সেদিন প্রচুর। আমার তো মা নেই, সৎ মায়ের লাঞ্ছনা নিয়ে বড় হচ্ছিলাম। মায়ের মমতা কি জানা নেই? বাবা কাজের জন্য বাহিরে ছিল, সময় দিত না বেশি। ধুকে ধুকে মরছিলাম বাজেভাবে। মরার আগে স্কুল থেকে ফেরার পথে একদল কন্ট্রাক্ট কিলারদের হাতে কিডন্যাপ হই। নিকের কথাগুলো খুব কষ্ট লাগলো। মনে মনে ভাবলাম,
মাও এমন হয়, শুনেছি নিজের সন্তানের জন্য মায়েরা সর্বস্ব ত্যাগ করে। নিক তার মাকে খুন করেছে, মাথা থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে 4জন ব্যক্তি আসে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে বলে। আমি ভয়ে নিঃশব্দে ফুপাচ্ছিলাম, কিন্তু নিক একদম শক্ত হয়ে বসেছিল। আমি ওকে চেপে ধরি শক্তভাবে। নিক আমার কানে হিসিয়ে বলে, ভয় পেও না, আমি আছি সাথে, জাস্ট দেখো এখন কি হয়। আমি কথাটা মস্তিষ্কেও ঢুকাতে পারলাম না। একটা লোক আমার ধরতে আসবে, ঠিক এমন সময় অন্ধকারের মধ্যে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার দিয়ে সাথে সাথে বাকি 3জন খ্যাপা বাঘের মতো এগিয়ে আসে। নিককে জাস্ট হাত নাড়াতে দেখলাম, সাথে সাথে 3জনও মাটিতে লুটিয়ে পড়ে। আমি ভয়ে দেওয়ালের সাথে ঘেঁষে আছি, কান চেপে ধরে আছি, নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিলাম। আবছা আলোতে দেখলাম নিকের হাতে একটা রক্তাক্ত ছুরি। আমি কথা বলার অবস্থাতে নেই। নিক আমার হাত শক্তভাবে চেপে ধরে সামনে এগিয়ে যায়। ছোট্ট কুঠরি থেকে বের হয়ে আমরা 2জন কত শিশুকে আটকে রেখেছে তার কোনো হিসেব নেই। আমি ভয়ে নিকের হাতটা শক্তভাবে চেপে ধরে আছি। ঠিক তখন আমাদের সামনে ভয়ানক এক মানব এসে দাঁড়ায়। দেখতে একদম কুচকুচে কালো ছিল, হয়তো তাদের মতো নিগ্রো প্রজাতির। নিকের হাতের রক্তাক্ত ছুরিটার দিকে তাকিয়ে লোকটা গম্ভীর হয়ে ওঠে। সামান্য উঁকি দিয়ে লাইট জ্বালালো, সেখানেই মাটিতে পড়ে আছে 4টা লাশ। লোকটা ঝাঁঝালো সুরে বলে, এত পরিমাণ কি করে হতে পারে ধারণা আছে? ঠিক কি করব তোদের? নিক একই শক্তিতে মাথা উঁচু করে কাঠিন্য গলায় বলে, আমাকে কেউ আঘাত করতে আসলে তাকে ভালোবাসা দেখাবো ভাবলে কিভাবে? হিসেব বরাবর আমি ভুল করিনি। লোকটা কিছুক্ষণ নিশ্চুপ থাকে, রাগে ফুসফুস করছিল। হঠাৎ কিছু লোককে আদেশ দিয়ে হুঙ্কার দিয়ে ওঠে, এই 2টা পুচকেকে 20টা করে 40টা চাবুকের আঘাত কর। কিং গ্রাসিফের সাথে উঁচু গলায় কথা বলার শাস্তি পাবে এখন। নিক আমার ভয়তের মুখের দিকে তাকায়, এরপর কিংয়ের দিকে তাকিয়ে বলে, ওর পাওনা 20টা চাবুকের আঘাত ও আমাকে দেয়া হোক। ওর কোনো অপরাধ নেই, যা করেছি আমি করেছি, তাই ওকে কোনো আঘাত করো না। লোকটা আরও রেগে যায় নিকের ভালোবাসা দেখে, তীব্র রাগে কক্ষ থেকে প্রস্থান করে। আমি বারণ করি সবাইকে। আমার সামনে নিককে টেনে হিঁচড়ে একটা বদ্ধ রুমের দিকে নিয়ে যেতে থাকে। আমি চিৎকার করে কাঁদতে থাকি, বারবার একটা বাক্য উচ্চারণ করছিলাম, প্লিজ ছেড়ে দাও ওকে, আমার বন্ধুকে কেউ মেরো না। আমার বারবার উচ্চারিত শব্দগুলো নিক শুনছিল। একবারের জন্য ঘাড় ঘুরিয়ে তাকাই, আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঠোঁট নাড়িয়েছিল। বন্ধু, এই শব্দটা আমি বুঝেছি। নিক নিজের ঘাড় সামনে নিয়ে যাই। এরপর থেকে একইভাবে প্রচুর বর্বরতার শিকার হয়েছি। সেদিনের পর থেকে আমি আর নিক বন্ধু হয়ে উঠেছিলাম। ধীরে ধীরে এক আত্মাতে পরিণত হই। আরিশ থামে, চোখে পানি চিকচিক করছে। কোনো রকম নিঃশ্বাস টেনে পাশ থেকে পানির বোতল হাতে নেয়। এরপর ঢকঢক করে সবটা পানি একশ্বাসে গিলে ফেলে। অধিরাজ প্রায় কেঁদে দেয়। সে নিজেও কবে কেঁদেছে জানা নেই। অজান্তেই পানি চলে এসেছে। আরিশের দিকে তাকিয়ে অবাক হয়। 15 বছর ধরে সে এখানে আছে, কখনো নিক আর আরিশকে কাঁদতে দেখেনি, কিন্তু আজ কাঁদছে কেন? অধিরাজ মৌনতা নিয়ে বলে, স্যার আপনি কাঁদছেন? নিজের জন্য কাঁদছি না আরিশ, নিকের কষ্ট অনুভব করে কাঁদছি। যান্ত্রিকতার আড়ালেও আমরা একটা মানুষ। দিন শেষে আমাদেরও হৃদয় আছে। নিক প্রচুর হিংস্র, অশুভের রাজা সে, সমস্ত কালোবাজারের বাদশা সে, কিন্তু এসব হওয়ার পেছনের ইতিহাস কেউ জানতে আসবে না অধিরাজ। অধিরাজ নিম্ন সুরে বলে, আপনাদের অতীত অনেক ভয়ানক স্যার। সামান্য শুনে রুহু কেঁপে উঠেছে। আরিশ সামান্য হেসে বলে, সংক্ষিপ্ত বলেছি, এরপরও শরীর কেঁপে উঠেছে তোর অধিরাজ। সংক্ষিপ্ত হলেও কথাগুলো অনুমান করলে পরিস্থিতি ভয়ঙ্কর স্যার। একবার আপনাদের জায়গায় নিজেকে অনুমান করলেই বুঝতে পারবো ঠিক কিসের মধ্যে ছিলেন। বস একজন গায়ক হতে চেয়েছিল, তাই না স্যার? আরিশ গম্ভীরতা নিয়ে বলে, গায়ক শব্দটা কোনোদিন ওর সামনে উচ্চারণ করিস না। তোকে শ্বাসরোধ করে মেরে ফেলতেও পিছু পা হবে না। কিন্তু নিক অনেক ভালো গিটার বাজাতে পারে। কোন এক পরিস্থিতির চাপে বাজিয়েছিল, আর কখনো স্পর্শ করতে দেখিনি। অধীরাজ শান্তভাবে শ্রবণ করে সবকিছু। আপনি কি বাংলাদেশি স্যার? হুম, বাংলাদেশের কোন জায়গায়? সিলেট। সিলেট আমার মাতৃভূমি। বসের তাহলে ছোট একটা বোন ছিল? হ্যাঁ, তবে এখন আর জীবিত নেই। তাহলে জেটকে আর জেট বসের রক্ত কিভাবে হলো? আরিশ ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, জেটনিকের রক্তের কেউ নয়। অধিরাজ আশ্চর্য হয়ে বলে, কিন্তু বস জেটকে নিয়ে প্রচুর পজিটিভ, পুরো দুনিয়া থেকে আগলে রেখেছে।
মানুষকে কোনো নরখাদক জানার পরও সব দায়িত্ব পালন করে যাচ্ছে। আর জেডো বসকে বাঘের মতো ভয় পায়। ভাই না হলে এত কেয়ার কেন দেখায়? কিছু সম্পর্ক আছে যেগুলোতে শুধু রহস্য। তবে এটা জেনে রাখ, জেড নিকের ভাই নয়, তবে নিক তাকে একটানা 10 বার রক্তদান করেছে, এখনও রক্ত দেয়। জেডের একটা রোগ আছে, রক্ত শূন্যতা হয় প্রচুর। আর নিকের রক্তদানে জেড উপরওয়ালার কৃপায় বেঁচে আছে। জেড কারোর গচ্ছিত সম্পদ। এই রহস্য আমি নিজেও জানি না। প্রশ্ন করলে উত্তর মেলেনি, তাই প্রশ্ন আমি নিজেও করি না। এই সম্পর্কের পিছনে অনেক বড় একটা রহস্য আছে। সেটা সময় হলে আমি নিজেও জানবো। অধিরাজ নিতে পারছে না এত কথা। নিকের মতো জানোয়ারও কাউকে রক্ত দিচ্ছে ভাবতে যেন অবাক হয়ে গিয়েছে। প্রশ্নবোধক চাহনি দিয়ে বলে, নাবিদকে স্যার? ম্যামের দিকে তাকানোর পরও বস নাবিদকে এখনো বাঁচিয়ে রেখেছে কেন? নাবিদ জেডের আপন ভাই। একদম শান্তভাবে উত্তর করল আরিশ। অধিরাজ অবাকের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে যেখানে নিঃশ্বাস নিতেও ভুলে যাচ্ছে। এত সম্পর্কের মারপ্যাচ বুঝতে পারছে না। অদ্ভুত গলায় আওড়ালো, ভাই? কিন্তু নাবিদ তো একদম সাধারণ বংশের ছেলে, চালচলনও সাধারণ ছিল। জেরির ভাই কিভাবে হয় স্যার? আরিশ অধরে হাসি ফুটিয়ে বলে, নাবিদ নিজেও নরখাদক ছিল অধিরাজ। নাবিদ এমন এক নরখাদক রূপে জানোয়ার ছিল যে দুধের বাচ্চাকেও ছাড় দিত না। মেয়েদের নগ্ন শরীর নিয়ে দিনের পর দিন উল্লাস করেছে, যেমনটা আগে জেদ করত। কুকুরের মতো পুরো শরীর চুষে নিত। রেপিস্ট ছিল একজন, শত শত মেয়েকে রেপ করে ফেলে রাখত। খুব ভয়ানক ছিল সে। আমি নিজেও ভয় পেতাম মাঝে মাঝে। বাট নিকের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। নিককে খুব ভয় পেত। নিক ধমক দিলে চুপ হয়ে যেত। কাঁচা মাংস চিবিয়ে খাওয়া এক জানোয়ার হলো নাবিদ, ওরফে ভিকি। অধিরাজ অস্ফুটভাবে বলে, ভিকি? হুম, ভিকি। নাবিদের রিয়েল নাম ভিকি। জেড আর ভিকি দুই ভাই, দুজনই যমজ, কিন্তু চেহারার কোনো মিল নেই। তবে স্বভাবের খুব মিল। একদিন জানতে পারি ভিকি মেয়ে খুঁজতে বাইরে গিয়েছে। সেদিন এক মেয়েকে দেখে সে উন্মাদ হয়ে ওঠে। তাকে নিয়ে আসেনি, আঘাত করেনি, রেপ করেনি, সামান্য স্পর্শও করেনি। ওকে দেখার জন্য ভোর সকালে সমুদ্রের কাছে চলে যেত। একটানা 2 মাস এমন চলতে থাকে। বুঝতে পারি সে এখন নারীদের সান্নিধ্যে যায় না। কোনো মেয়ে পাশে আসলে রেগে যায়, কাঁচা মাংস ছেড়ে দিয়ে আমাদের মতো হালাল মাংস খেতে থাকে। প্রচুর অবাক হয়েছিলাম আমি আর নিক। 2 মাসে একদম পাল্টে যায়। আগের ভিকি আর নেই, যে এক মুহূর্ত মেয়ে ছাড়া থাকলে উন্মাদ হয়ে উঠত। সে সামান্য মেয়েদের ছায়াও যেত না। ধর্মে সে একজন বৌদ্ধ ছিল, কারণ তার বাবা ছিল আমেরিকার নাগরিক, একজন ড্রাগস সাপ্লায়ার। কিন্তু জেড আর ভিকি কোনো ধর্মই পালন করতো না। একদিন জানতে পারি ভিকি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হুজুরের সন্ধান করছে। আশ্চর্যের পর আশ্চর্য হচ্ছিলাম। আদৌ অসম্ভব এগুলো। 3টা মাসে ভিকি একদম চেঞ্জ। সেই নরখাদক ভিকি আর নেই। সবাই মিলে ছোট একটা পার্টি করি। ওই দিন রাতে ভিকি বাহিরে গিয়েছিল। ভোর সকালে একদম উন্মাদ হয়ে আমাদের গ্লাস মিনারে চলে আসে। নিক খুব অধৈর্য হয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভিকি, তুই এমন করছিস কেন? ভিকি কোনো মতে উচ্চারণ করে বলে, ওকে আমি ভালোবাসি নিক। ও ইরান চলে গিয়েছে নিজের দেশে। আমি আর থাকবো না, আমি ওর কাছে যাব। সেদিন আমি আর নিক শত চেষ্টার পরও আটকাতে পারিনি। আর কোনো খোঁজ পাওয়া যায়নি ভিকির। অনেক খুঁজেছি আমরা, কিন্তু পাইনি। নিজের ভাইকে না পেয়ে জেড আরও হিংস্র হয়ে ওঠে। তাই নিক নিজের গ্লাস মিনারে খুব গোপন কক্ষে তাকে আটকে রেখেছে। এভাবে কেটে যায় অনেক দিন। 1.5 বছর আগে আমি আর নিক ইরান যাই অস্ত্রের জন্য। ইরানের সবথেকে বড় অস্ত্রের ব্যবসায়ীর সাথে সামনাসামনি কথা বলার জন্য। ভিকির সাথে আমাদের আচমকা দেখা হয়, কিন্তু সেদিন ভিকির সাথে নয়, ইরানের শিল্পপতি সাধারণ মানুষ নাবিদের সাথে দেখা হয়। কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায়। ভিকি যে মেয়ের জন্য সব ত্যাগ করেছে, নিক তার প্রতি বাজেভাবে আসক্ত হয়ে পড়ে। 1.5 বছর ধরে চলছে এই আন্দোলন। সর্বশেষ নিজের কাছে ছিনিয়ে নিয়ে এসেছে। নিয়ে আসার প্রতিটা পদক্ষেপ ছিল এক রহস্যের চাদরে মোড়া। আর সেই রহস্য এখনও ঝলঝল করছে। অ্যানিকে বিয়ে করার পর নিক জানতে পারে এই সেই মেয়ে যার জন্য ভিকি নিজেকে পরিবর্তন করেছে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। অ্যানি নিকের নামে হালাল হয়ে গিয়েছিল। বাজেভাবে আসক্ত হয়ে পড়ে মেয়েটার ওপর। নিকের ভালোবাসা হচ্ছে কাফনের কাপড়ের মতো, যেটা একবার অ্যানির শরীরে জড়িয়ে গিয়েছে। আর সেই কাপড় খোলার সামর্থ্য ওপরওয়ালা ছাড়া আর কারোর নেই। এখন দেখা যাবে 3টা জীবনের সমাপ্তি কোথায়।
তবে নিক কোনোদিন নাবিদকে প্রাণে মারবে না, কারণ জেড আর ভিকিকে আগলে রাখবে সে একজনকে কথা দিয়েছিল। আর গ্যাংস্টার বস নিক জেব্রান নিজের কথার খেলাপ কোনোদিন করেনি। অধিরাজ জ্ঞান হারিয়ে ফেলবে এমন উপক্রম গলা শুকিয়ে আসতে তার দ্রুত সিপি খুলে ঢকঢক করে পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়। আরিশ সামান্য হাসলো অধিরাজের দিকে তাকিয়ে। অধিরাজ নিঃশ্বাস টেনে বলে, প্রতিটা জীবন রহস্যের চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। অতীত খুব ভয়ানক প্রতিটা চরিত্রের। আজ আপাতত আর শুনতে চাচ্ছি না, সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছি ধীরে ধীরে। রাত তখন একেবারে গভীর হয়ে ওঠে, তখন অন্ধকার এত ঘন যে মনে হয় যেন আকাশ নিজেই মাটির ওপর নেমে এসে সমস্ত দিগন্ত ঢেকে ফেলেছে। বাতাসে এক অচেনা গন্ধ, পচা পাতার, ভেজা মাটির, আর দূর থেকে আসা কোনো অজানা প্রাণীর শ্বাসের মতো ভারী ও আর্দ্র এক ঘ্রাণ। গাছগুলির কাণ্ড অন্ধকারে একে অপরের দিকে ঝুঁকে আছে, যেন মন্ত্রপাঠে নিমগ্ন কোনো ছায়ামূর্তি। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢোকার চেষ্টা করেও ব্যর্থ কোনো এক অদৃশ্য শক্তি। জঙ্গলের বুক জুড়ে এক গভীর নিস্তব্ধতা, যে নিস্তব্ধতা শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর। মনে হয় যেন সমস্ত প্রকৃতি কোনো প্রাচীন অভিশাপের ভারে স্তব্ধ হয়ে পড়েছে। দূরে কোথাও এক শুকনো ডাল ভাঙার শব্দ, টুকরো করে ভেঙে নীরবতার বিলীন, তারপর আবার নিস্তব্ধতা। বাতাস থেমে গেছে, জঙ্গল এখন নিজেই কোনো দুঃস্বপ্নে ডুবে গেছে। গা ছমছমে পরিবেশ। বিরাট গাছের তলে এক পুরনো শাল গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস। চোখ দুটো যেন গলিত লোহার মতো জ্বলছে, রক্তিম দহনময়। চোয়াল শক্ত করে চেপে রেখেছে, যেন রাগের চাপা বিস্ফোরণ শরীরের প্রতিটি রন্ধ্রে থরথর করে উঠছে। তার আঙুলের ফাঁকে আধপোড়া সিগারেট বারবার ঠোঁটের ভাঁজে নিচ্ছে, ধোঁয়া কুণ্ডলীর মতো ঘুরে বাতাসে মিলিয়ে যাচ্ছে মুহূর্তেই। তবু সেই ধোঁয়াতেও ক্ষোভের গন্ধ লেগে আছে। ঠোঁটের কোণে এক হালকা বাঁকা হাসি খেলে যায়। নৃশংস সেই হাসি, সেই হাসির ভেতরেই লুকিয়ে আছে মৃত্যুর হুকুম। গ্যাংস্টার বস অদ্ভুতভাবে তাকালো সামনে। অ্যানি মাটির গর্তে আধা পোতা, সামান্য মাথার অংশ বাহির করে রাখা আছে শুধু, বাকি শরীর মাটির কালো আধারে লীন। কপালে সোনালি চুলগুলো ধুলো আর ঘামে লেপ্টে আছে। নীলাভ সমুদ্রের ন্যায় চোখ দুটো আতঙ্কে কাঁপছে, ভয়ে ঠোঁট কামড়ে রেখেছে। চোখে ভেসে উঠছে একটুখানি বাঁচার আকুতি। অ্যানির ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোয় না, কণ্ঠ যেন মাটির ভারে স্তব্ধ হয়ে গেছে। শ্বাস নিতে নিতে সে গলার ভেতর থেকে শুকনো হাহাকার ছাড়ছে। আর বস নির্লিপ্ত দৃষ্টিতে সেই কাঁপনটা উপভোগ করছে। রাতের নীরবতা ভেঙে মাঝে মাঝে দূর থেকে পাখির আর্তনাদ শোনা যায়। আর সেই আওয়াজের ফাঁকে গ্যাংস্টার বসের ভারী নিঃশ্বাস ধীরে, পরিমিত কিন্তু শিকারীর মতো হিসেবেই। তার চোখে কোনো দয়া নেই, শুধু এক ঠান্ডা হিসেবে হিংস্রতা। যে হিংস্রতা মানুষের নয়, প্রায় পশুরও নয়, বরং এক প্রকার নিষ্ক্রিয় ক্রোধ, যা কেবল ক্ষমতার প্রতিশোধের অন্ধ প্রয়োজনে জন্মায়। গ্যাংস্টার বস অ্যানির দিকে তাকালো। মেয়েটা নিভু নিভুভাবে চোখ মেলে তাকাচ্ছে। নিক ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। মাটির অন্ধকার গভীরতায় পুঁতে রাখা অবস্থায় অ্যানি নিভু নিভু চোখ চাপা পড়ে। চোখ খুলতেই সামনে জেগে ওঠে এক অভিশপ্ত দৃশ্য। ভয়ঙ্কর দুটি প্রাণী, যাদের উপস্থিতি অন্ধকারকে আরো ঘন করে তুলেছে। প্রথমটি বাঘ, যার পেশিবহুল শরীর শিকলের দখলে বন্দী, তবুও তার গলার শক্ত লোহার শৃঙ্খল ভয়ঙ্কর গর্জনের পূর্বাভাস বহন করছে। চোখের প্রজ্বলিত দীপ্তি দেখলেই মনে হয় কোনো মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়তে পারে। পাশে দাঁড়ানো একটা ভয়ানক কুকুর, দেখতে একদম নেকড়ের মতো ভয়ঙ্কর প্রাণী। শোনা যায় কুকুর আর নেকড়ে হচ্ছে পূর্বপুরুষ। কুকুরের গলায়ও শিকল, কিন্তু চামড়ার আঁচড় আর চোখের বুনো দীপ্তি থেকে বোঝা যায় এটি এক বন্য প্রাণী যা মানুষকে চিনতে পারে না। অ্যানির ভয়ে কপালে ঘাম ছুটে পড়ছে। নীরব অন্ধকারে সে যেন প্রতিটি নিঃশ্বাসে মৃত্যুর উপস্থিতি অনুভব করছে। হৃদয় তাড়া খেয়ে বেড়াচ্ছে, এবং শ্বাস আটকে যাওয়ার মতো তীব্র ভয় তাকে নিঃসঙ্গ করে রাখছে। শিকলবদ্ধ এই প্রাণীদের শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত মনে হচ্ছে ধীরে ধীরে মৃত্যু নেমে আসছে। চোখ বন্ধ করে ভয়ে আচমকা চিৎকার করতে যাবে, তার আগে কারো পায়ের শব্দে থেমে যায়। ভয়ে কাঁপতে থাকা মেয়েটা দুর্বল হরিণীর মতো নীলাভ চোখ দুইটা দিয়ে সামনে তাকায়। সাথে সাথে মুখ প্রসারিত হয়ে যায়। তার সামনে কুকুর আর বাঘের থেকে সব থেকে বড় জানোয়ার দাঁড়িয়ে আছে। গ্যাংস্টার বস নিক জেব্রান। অ্যানি নিজের অবস্থান এতক্ষণে খেয়াল করেছে। শ্বাস বন্ধ হয়ে আসতে, রক্ত চলাচলে মনে হয় কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে।
এই বুঝি নিঃশ্বাসটা আটকে আসছে। লোকটা এত নিকৃষ্ট। অ্যানির এতটাও ধারণা ছিল না হিংস্র পশুদের মাঝখানে রেখে কি প্রমাণ করতে চাইছে। আমাকে ওদের হাতে ছেড়ে দিবে ছিঁড়ে খাওয়ার জন্য, তাই তো? ভয়ে অ্যানির অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। চারপাশে ছোট্ট দেহটা চাপা পড়ে আছে, ব্যথায় কলিজা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে ব্যথার কারণে। দুর্বল আওয়াজে বলে, এত কষ্ট কেন দিচ্ছেন? নিক এগিয়ে আসলো অ্যানির নিকটে, শ্যাডোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মাত্র 5 মাস এই দুইটাকে পোষ মানিয়েছি। এমনভাবে পোষ মেনেছে যে হাজারো লোককে ছিঁড়ে খেয়েছে আমার এক ইশারাতে। কিন্তু তোমাকে কেন পোষ মানাতে পারলাম না বেবি গার্ল? অ্যানি ঘৃণায় কান্না করে ওঠে, শক্ত গলায় বলে, কিসের এত অহংকার নিক জেব্রান? সেই তো সূচনা হয়েছিল দুর্গন্ধময় বীর্য থেকে, আর সমাপ্তি ঘটবে পচনশীল গলিত লাশে। দুইটা চতুষ্পদী প্রাণীর সাথে আমাকে তুলনা করছেন? গ্যাংস্টার বস অদ্ভুতভাবে তাকালো। তার দীর্ঘ নখ, কুঁচকানো আঙুল এবং শক্ত মাংসযুক্ত ভুরু প্রতিটি স্পর্শে মনে হয় শিকলবদ্ধ প্রাণীও ভয় পাবে। গাঢ় দাগানো চামড়ার রেখা, শক্তিশালী পেশি আর ভাঁজে ভাঁজে শ্বাসনালী একত্রে তৈরি করেছে এমন এক ভয়ানক প্রতিমূর্তি যা সরাসরি প্রাণীকুলের বন্যতাকে ছাপিয়ে যায়। মুখের অর্ধখোলা ঠোঁট থেকে বের হওয়া নিঃশ্বাস, গলায় লেগে থাকা নিচু রক্তাব্রস, শরীরের এই দিকের দিকের স্পন্দন, অস্থিরতা ও অদ্ভুত কাঁপুনি এমন এক উত্তেজনা সৃষ্টি করে যে চারপাশের অন্ধকার ও শিকলবদ্ধ প্রাণী আর মৃত্তিকার গন্ধ সব মিলিয়ে প্রাণীকুলের অবস্থা যেন কম্পিত হয়ে উঠেছে। নিক রাগলো না, বাজ পাখির ন্যায় তাকিয়ে বলে, তুমি আমার জন্য ঠিক কি সেটা একবার অনুভব করতে পারলে তুমি উন্মাদ হয়ে যেতে ব্লাড রোজ। অ্যানি শুনল কথাটা, কিন্তু তার সমস্ত ভয় সামনে দাঁড়িয়ে থাকা দুইটা পশুকে নিয়ে। অ্যানি নিঃশ্বাস টেনে বলে, আমাকে মারার জন্য নিশ্চয়ই নিয়ে এসেছেন। নিজে মারুন, তবু এই প্রাণীগুলোর কাছে দিয়েন না প্লিজ। ওরা অনেক ভয়ানক। আপনার কাছে মিনতি করছি। নিক ভ্রু ভাঁজ করে তাকালো, শক্ত গলায় বলে, পুরো রাত একাকী এখানে থাকবে বেবি গার্ল, আর তোমার সামনে থাকবে আমার সব থেকে বিশ্বস্ত দুইটা জিনিস। পালাতে চাইলে দুজনের কবলে পড়বে। মনে রেখো, বড় বড় শক্তিশালী গ্যাংস্টারও এদের হাত থেকে রেহাই পায়নি। পৃথিবীর শেষ প্রান্তে গেলেও দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। তাই তুমি এই ভুল করো না। গভীর অরণ্যে দুইটা হিংস্র সঙ্গীর সাথে মাটির নিচে অর্ধেক চাপা পড়ে একাকী থাকবে। আর এইটা হলো নিক জেব্রানের সাথে ছলনা করার শাস্তি। অ্যানি চোখ বন্ধ করে নিঃশব্দে ফুঁপিয়ে ওঠে, এখানে ভয় প্রকাশ করা নিতান্তই বোকামি। নিক সামনের দিকে পা বাড়ায়, চলে যাচ্ছে সে অ্যানিকে রেখে। অ্যানি ভাঙা গলায় বলল, সত্যি চলে যাচ্ছেন? খুব কষ্ট হচ্ছে আমার। অ্যানির কণ্ঠে ছিল অসহায়ত্ব। নিক দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য, মুহূর্তে কণ্ঠ শক্ত করে বলে, কষ্ট পাওয়ার জন্যই এখানে তোমার অবস্থান। পরিবর্তে পালিয়ে যাওয়ার আগে 10 বার ভাববে। মরে গেলে আমার লাশটাকে একটু দাফনের ব্যবস্থা করে দিয়েন প্লিজ, আর আমার আপাকে দেখার সুযোগ করে দিয়েন। সামান্য মাংসপিণ্ড যদি থাকে তবুও সেটাকে দাফন করাবেন। দুইটা আবদার রাখবেন আমার। নিক আবারও হাঁটা থামিয়ে দেয়। অ্যানির জন্য দুইটা আবদার ছিল, কিন্তু গ্যাংস্টার বসের জন্য কি আদৌ দুইটা আবদার ছিল? নিকের নিঃশ্বাস দ্রুত চলতে থাকে, কলিজায় মনে হচ্ছে কেউ ছুরি আঘাত করছে, হাত মুষ্টি করে ফেলছে। দুইটা আবদার তার প্রতিটি রক্তবিন্দুকে শীতল করে দিচ্ছে। নিক যেন দুর্বল হয়ে আসছে ধীরে ধীরে। কোনো রকম ঘাড় ঘুরিয়ে অ্যানির দিকে তাকায়।